3.5 ঘন্টার অভিযানে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ডাকাতের হাত থেকে মুক্ত করেছে যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে 3 ডাকাত। দুপুর 2টার দিকে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ডাকাতরা। এই ঘটনায় 3টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে যৌথ বাহিনী। স্থানীয়রা জানায়, ডাকাতের খবর মসজিদের মাইকে ঘোষণা করা হলে ভবনটি ঘিরে ফেলে এলাকাবাসী। বাইরে থেকে ঝুলিয়ে দেয় তালা। এ সময় ব্যাংকে গ্রাহকসহ অন্তত 15 জন ছিলেন। এরপর সেনা, র্যাব ও পুলিশ যায় সেখানে। এ সময় ডাকাতদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হয়, তবে তাতে রাজি হয়নি তারা। পরে অভিযান চালালে আত্মসমর্পণ করে 3 ডাকাত। জিম্মিদের কেউ আহত হননি। সর্বশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, 3 ডাকাত আত্মসমর্পণের পর তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, আর এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। 5:30টার কিছু পর জিম্মি যারা করেছিল সেই 3 জনকে এখান থেকে আটক করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এখনো তারা রয়েছে এবং ব্যাংক কর্মকর্তা 7 জন যারা ছিল তাদেরকে কিন্তু এখনো আমরা ব্যাংকের মধ্যে দেখতে পাচ্ছি এবং এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ ব্যাংক কর্মকর্তারা আসলে রূপালী ব্যাংকের যে জিঞ্জিরা শাখার কার্যালয়টা রয়েছে সেখানে খতিয়ে দেখছে যে কোনো কিছু খোয়া গেছে কিনা, এখানে টাকা বা মূল্যবান কোনো জিনিস এখানে খতিয়ে দেখা হচ্ছে যে হারানো গিয়েছে কিনা। আর একটি জিনিস আপনাকে জানিয়ে রাখি যে এখানে 1:15 দিকে এই জিম্মি দশার তৈরি হয় এবং 1:15-তে যখন স্থানীয় লোকজন বুঝতে পারে যে ভিতরে 3 জন যুবক, আমরা যতটুকু জানতে পেরেছি তাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে হবে, তাদের মুখে মাস্ক পরা ছিল এবং হাতে কিন্তু 3 জনেরই অস্ত্র ছিল বলে এখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা আমাদের জানিয়েছেন। একটু আগে কথা হলো একদম ব্যাংকের ঠিক বিপরীত পাশে, রাস্তার পাশে বিসমিল্লাহ কাবাব ঘর নামে একটি কাবাব ঘর, এখানে যিনি এটা পরিচালনা করে, অর্থাৎ তার সঙ্গে কথা হলো, তিনি জানাচ্ছেন যে 1:20-এর দিকে তারা বুঝতে পারে যে ভিতরে কর্মকর্তাদের জিম্মি করা হয়েছে। তারপরে তারা স্থানীয়রা এগিয়ে আসে এবং স্থানীয় যে মসজিদ আছে সেখানে ঘোষণা করা হয়, প্রায় 1:45-টার দিকে ঘোষণা দেওয়া হয় যে এই রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা কার্যালয়টি এখানে অস্ত্রধারী কয়েকজন ঢুকে পড়েছে এবং এখানকার ব্যাংকের যে কর্মকর্তা রয়েছে তাদেরকে জিম্মি করা হয়েছে। পরবর্তীতে স্থানীয়রা এখানে জড়ো হয় এবং মূল যে ভবনটি বাবুল টাওয়ার নামে বা বাবুল টাওয়ার নামে যে ভবনটি, সেখানে মূল গেটে তালা দিয়ে দেয় এবং ভিতর থেকে যে কর্মকর্তারা রয়েছে তারাও কিন্তু অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং এক পর্যায়ে এখানকার প্রত্যক্ষদর্শীরা যেমনটি বলছেন তারা দেখতে পায় একটি জানালা রয়েছে এবং জানালাটা সবসময় খোলা থাকে, কিন্তু তখন 3-4টা জানালা রয়েছে, এর মধ্যে সবগুলোই বন্ধ করে শুধুমাত্র একটি জানালা খুলে রাখা হয় এবং সেই জানালা দিয়ে কথোপকথন হয় এবং তারা মাস্ক পরা অবস্থায় ছিল। ব্যাংকের এক কর্মকর্তাকে একদম মাথায় গুলি, এক বন্দুক ঠেকিয়ে সেই জিম্মি দশা তৈরি করা হয় এবং তারপরে কিন্তু ধীরে ধীরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসে। প্রথমে 2টার কিছু পরে পুলিশের সদস্যরা এখানে আসে, তারপরে র্যাব আসে এবং 5টার কিছু পরে বিপুল সংখ্যক সেনা সদস্য এখানে আসে এবং তারা কিন্তু এখনো তাদের দায়িত্ব পালন করছে। আমরা র্যাব 10 একটু আগে যেমনটি বলছিল যে এখানকার 1:30টার কিছু পরের যে জিম্মি দশা, তারপর থেকে তাদেরকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে এবং একটু পর আমরা জানতে পেরেছি 8টার দিকে পুলিশ সুপার কথা বলবে এবং কেরানীগঞ্জ মডেল থানায় একটু পরে এই বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবে। একটি বিষয় জানাবেন, আপনি বলছিলেন যে ভেতরে 7 জন কর্মকর্তা এখনো রয়েছেন, সেখানে তো গ্রাহকও ছিল, তাদেরকে কখন বের করে নিয়ে আসা হলো, তাদের সাথে কারোর সাথে কথা বলা সম্ভব হয়েছে কিনা?
প্রত্যক্ষদর্শীরা যেমনটি বলছেন যে আসলে গ্রাহক ছিল এবং আপনি জানেন যে তখন দুপুরের মধ্যাহ্ন বিরতি কিছুটা সময় ব্যাংক কর্মকর্তারা দিয়ে থাকে এবং যে কয়েকজন গ্রাহক ছিল এখানে ধারণা করা হচ্ছে সেই গ্রাহকদের জিম্মি যারা করে অর্থাৎ ডাকাত দলের 3 সদস্য তারা আসলে বের করে দেয়, সুন্দরভাবে কথা বলেই তাদেরকে চলে যেতে বলে এবং এখানে যে 7 জন কর্মকর্তা ছিল মূলত তাদেরকেই টার্গেট করে এবং তাদেরকেই জিম্মি করে রাখা হয় এবং 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং একটি জানালা দেখাতে চাই যে জানালাটা দিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে যারা জিম্মি করেছিল ডাকাত বলি আর দুর্বৃত্ত বলি তাদের সঙ্গে আসলে কথোপকথন চলে এবং তাদের সকলেরই মাস্ক পরা অবস্থায় ছিল, মুখমণ্ডল ঢাকা ছিল। আর পরবর্তীতে একটি মোবাইল নাম্বার দেওয়া হয় যেটা ব্যাংকের কোনো কর্মকর্তার মোবাইল নাম্বার দেওয়া হয়, সেই মোবাইল নাম্বারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যোগাযোগ করা হয়। এক পর্যায়ে তাদেরকে আশ্বস্ত করা হয় যে হ্যাঁ তাদের যে টাকা বা যে দাবিকৃত টাকা সেটা দেয়া হবে এবং তাদেরকে কোনো ধরনের আটক বা নিরাপত্তা হেফাজতে নেওয়া হবে না। তারপরে কিন্তু আমরা 5:15টার দিকে যতটুকু প্রত্যক্ষদর্শীদের বরাতে জানতে পেরেছি 5:15 নাগাদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে একটি বস্তা পাঠিয়ে দেওয়া হয়, সেই বস্তায় যে অস্ত্রগুলো ছিল সেগুলো ফিরিয়ে দেওয়া হয়। এখন পরেই কিন্তু যে 3 জন জিম্মি দশার তৈরি করেছিল অর্থাৎ কর্মকর্তাদের জিম্মি করে রেখেছিল তাদেরও কিন্তু আরেকটি বিষয় একটু জানাবেন যে 3 জনকে আটক করা হয়েছে এরা আসলে কোন বয়সী, তাদের বয়স কেমন? আর বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে যে তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল, কি ধরনের অস্ত্র আসলে তাদের হাতে ছিল এ বিষয়ে কিছু জানা গেছে কিনা? এটার কিন্তু বিস্তারিত এখনো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়নি। আপনাকে যেমনটি বলছিলাম যে এদের বয়স সকলেরই বয়স অর্থাৎ 3 জনের বয়সই 18 থেকে 22 বছরের মতো হবে এবং তারা এখানকার প্রত্যক্ষদর্শীর যারা বর্ণনা করছিলেন যে তারা সকলেই অনেক লম্বা এবং মানে লম্বা এবং পাতলা দেহের অধিকারী অর্থাৎ কম বয়সী এমনটি তারা ধারণা করছেন, 18 থেকে 22 বছর হবে। আর অস্ত্রের বর্ণনা যেটা বলছিলেন সেটা কিন্তু আমরা বিস্তারিত জানতে পারিনি, কারণ আপনাকে একটু আগেই বলছিলাম যে বস্তাবন্দি অস্ত্রগুলো আসলে বস্তায় পাঠিয়ে দেওয়া হয় এবং তারপরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হেফাজতে নিয়ে নেয় সেই যারা এখানে ডাকাত দলের সদস্য তাদেরকে নেওয়া হয় এবং পরবর্তীতে ব্যাংক কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে নিয়ে ব্যাংকে নিয়ে যাওয়া হয় এবং খতিয়ে দেখা হচ্ছে। এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দফায় দফায় ব্যাংকটি রূপালী ব্যাংকের এই শাখাটিতে অবস্থান করছেন এবং তারা কিন্তু সবকিছু খতিয়ে দেখছে কোনো কিছু খোয়া গেছে কিনা এবং এরপরেই কিন্তু আমরা আশা করছি 8টার দিকে এখানকার পুলিশ সুপার কেরানীগঞ্জ মডেল থানায় সংবাদকর্মীদের জন্য একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। তো আমরা অপেক্ষা করছি সবশেষ ঘটনা আবারও জানাতে পারবো। কেরানীগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। দেশে দুর্বল সরকার থাকলে অনেকেই লুটপাট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই, তাই দেশ ও জনগণের পক্ষে সংগ্রাম চালিয়ে যেতে হবে। বৃহস্পতিবার মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এবং নরসিংদী জেলার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ধারাবাহিক কর্মশালা করে আসছে বিএনপি। বিভাগীয় পর্যায়ের পর এখন চলছে জেলাভিত্তিক কর্মশালা। এর অংশ হিসেবে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এবং নরসিংদী জেলার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধু দরকার হলে আপনারা চেয়ারম্যান বলবেন, মাননীয় দরকার বলবেন না সাথে। দিনব্যাপী কর্মশালার শেষ পর্যায়ে বিভিন্ন পর্যায়ের নেতাদের প্রশ্নের জবাব দেন তারেক রহমান। ইউনিয়ন ভিত্তিক যদি আমরা এলসি প্রসেসিং সিস্টেম, আমি জানি আপনি যেদিকে যাচ্ছেন, আপনি এখন আমাকে বলছেন, আমি এটা 20 বছর আগে জিনিসটা আমি মোটামুটি ভাবে চিন্তা করেছি। কর্মশালায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ বিদেশে অনেক ষড়যন্ত্রকারী আছে, তারা নিজেদের স্বার্থে চায় দেশে দুর্বল সরকার থাকুক। আজকে আপনার দলের বিরুদ্ধে, সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, দুষ্টু লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই। সেটি বাইরেই হোক, আমাদের বাইরেই হোক, সেটি আমাদের দলের ভেতরেই হোক। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়,
তাহলে এইগুলো অনেকের জন্য দেশের ভেতরেই হোক দেশের বাইরেই হোক, এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। এ সময় তারেক রহমান বলেন, নিজেরা সংযত ও ঐক্যবদ্ধ থাকলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্বপ্নের দেশ গড়ে তোলা সম্ভব। নিজেকে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে যেখানে আপনি নিজেকে হালকা করে ফেলবেন, ছোট করে ফেলবেন, মূল্যহীন করে ফেলবেন। আপনি একজন মূল্যবান মানুষ, কারণ আপনি বিএনপির নেতা। বিএনপির সাথে আন্দোলনে যেসব রাজনৈতিক দল ছিল সবার মতামত নিয়েই ৩১ দফা তৈরি করা হয়েছে। ভালো প্রস্তাব পেলে অবশ্যই দফায় আরো সংযোজন করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদেরকে যদি এই নির্বাচনের পুল সেরা পার হতে হয়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনগণের পিছে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ৫ জনকে গেল কয়েকদিনে গুপ্ত হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। এর জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন ইনকিলাব মঞ্চের নেতারা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মঞ্চের নেতারা। অপরাধীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন নেতারা। দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনশনের ঘোষণা দেন তারা। অভিযোগ করেন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি জামায়াত। ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি জানান তারা। বলেন, ৫ আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের মধ্যে অনেককে পালাতে সহায়তা করেছে সরকার ও সেনাবাহিনী। ৩ মাস দেশে অবস্থানের পর ওবায়দুল কাদেরের পালানোর ঘটনাকে লজ্জার বলেও অভিহিত করেন তারা। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ২২শে ডিসেম্বর রবিবার ঠিক ১২টায় শাহবাগ জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাব ছাত্র জনতার অনশন কর্মসূচি পালন করার জন্য। কোনো টাওয়ারে আগুন নয়, বরং শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করা হয়। জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাংবাদিকদের একথা জানান। বলেন, গণহত্যার তথ্য গোপনে শেখ হাসিনার নির্দেশে এভাবেই কাজ করে তার মন্ত্রিসভার সদস্যরা। সম্ভাব্য সাক্ষীদের হত্যার অভিযোগও করেছে প্রসিকিউশন। 18 নভেম্বর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি। ইন্টারনেট বন্ধসহ শেখ হাসিনার নির্দেশে পলক কি করেছেন সেসব স্বীকার করেন বলে জানায় প্রসিকিউশন। সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ ৭ পুলিশ কর্মকর্তাকে। তাদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়ায় ২ মাস সময় বাড়িয়ে আগামী ২০ ফেব্রুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ৩ পুলিশ কর্মকর্তা মামুন, শাহিদুল ইসলাম ও আব্দুল্লাহ আল কাফিকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বিচার সম্পূর্ণ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। এই বিচার নিশ্চিত করার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের কাউকেই ক্ষমা করা হবে না। গণহত্যার ঘটনার সম্ভাব্য সাক্ষীরা টার্গেট কিলিং এর শিকার হচ্ছে বলে অভিযোগ প্রসিকিউশনের। ট্রাইব্যুনালের কাছে যাওয়ার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো যে এই ট্রাইব্যুনালের প্রত্যেকটি সাক্ষী আইন দ্বারা প্রোটেক্টেড। সম্ভাব্য কোনো সাক্ষীকে টার্গেট কিলিং করা, তাদেরকে সামাজিকভাবে হেয় করা, তাদের নিরাপত্তা দিতে যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয় তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। জুলাই আন্দোলনে ভুক্তভোগী ও গণহত্যার মামলার সম্ভাব্য সাক্ষীদের নিরাপত্তা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। সম্প্রতি 4 শিক্ষার্থী হত্যার ঘটনায় ছাত্রলীগ কর্মীদের দায়ী করেন তারা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের ১২৫টি ব্যাংক হিসাব ও ২২ কোটি ৬৫ লাখ টাকা জব্দের নির্দেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া। আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, সাইপ্রাস ও অন্যান্য দেশে $1 বিলিয়ন পাচারের অভিযোগ রয়েছে।
তার ও তার পরিবারের সদস্যদের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় 125টি হিসাবে বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক। অবৈধভাবে উপার্জিত অর্থ গোপন করার উদ্দেশ্যে এসব হিসাবে জমা রেখেছেন তারা। যে কোনো সময় সব অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে 125টি হিসাবের 22,65,69,191 টাকা জব্দ করা প্রয়োজন। $1,092 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী এস আলমের ছেলে আহসানুল আলম সহ 58 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বাস কেনায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে সংস্থাটি। 1,092 কোটি টাকা আত্মসাৎ। শুধু ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চাকতাই শাখা থেকেই এ টাকা লুটপাট হয়েছে। দুঃসম্পর্কের খালাতো ভাই ও এসালাম গ্রুপের বেতনভুক্ত কর্মচারী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সরার চৌধুরীকে সামনে রেখে 3 বছরে ওই টাকা হাতিয়ে নেয় এসালাম গ্রুপ। আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল মাওলা সহ পরিচালনা পর্ষদের 14 জন এবং এস আলমের 2 ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। 25 কোটি টাকার অবৈধ সম্পদ ও ব্যাংক হিসাবে 43 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। স্থানান্তর, রূপান্তর, হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিং অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(3) এবং 4(2) দ্বারা একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে। 137টি বাস কেনা প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া 36 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর 2 আসনের সাবেক এমপি শহীদ ইসলাম পাপুল ও তার শালিকা জেসমিনকে প্রধান আসামি করে অভিযোগপত্র দিয়েছে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্ধারিত সময়ে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা পালনের ঘোষণা দিয়েছে তাবলিগ জামাতের জুবায়েরপন্থীরা। অন্যদিকে নির্ধারিত সময়ে সাদপন্থীরা ইজতেমা করবে, তবে তা প্রতিহত করার ঘোষণা জুবায়েরপন্থীদের। সাদপন্থীদের দাবি, তাবলিগ জামাতে রাজনীতির রং দিয়ে সহিংসতা করা হচ্ছে। বুধবারের সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। তবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের পর 144 ধারা জারি করা হয়েছে টঙ্গীর ইজতেমা ময়দানের 3 কিলোমিটার এলাকায়। বৃহস্পতিবারও ময়দানে থাকা মুসল্লিদের জিনিসপত্র সরিয়ে নিতে দেখা যায়। বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো। তবলিগ জামাত ছাড়াও প্রতিবছর ইজতেমা ময়দানে অংশ নেন সাধারণ মুসল্লি। বুধবারের এমন সংঘর্ষ ভীতি ছড়াচ্ছে তাদের মধ্যে। তো এগুলো খারাপ, এগুলো তো ভালো না, এগুলো তো আমাদের মুসলমানের মধ্যে এই দ্বন্দ্বটা থাকা ঠিক না, সবাই মিলেমিশে থাকা ভালো। যারা সন্ত্রাস বিবাদী তাদের জন্য মারামারি, ইসলাম তো শান্তিপূর্ণ। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে ইজতেমা পালন করার ঘোষণা দিয়েছে তবলিগ জামাতের জুবায়েরপন্থীরা। আর সাদপন্থীরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি তাদের। ইনশাআল্লাহ ইজতেমা আমাদেরই হবে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 1-2। যারা এরকম রাষ্ট্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অভ্যস্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্তকে যারা বারবার বৃদ্ধাঙ্গুলি দেখায়, প্রশাসনের সিদ্ধান্তকে যারা বারবার অবমাননা করছে, তারা কিভাবে ইজতেমা করবে? অন্যদিকে 7 থেকে 9 ফেব্রুয়ারি ইজতেমা পালনের ঘোষণা সাদপন্থীদের। সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান তাদের। আমি তাদেরকে আহ্বান করব যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, আজকেই যদি তাদেরকে তবলিগের অপর পক্ষ থেকে সরিয়ে না দেওয়া হয়, তাদেরকে যদি এই তবলিগে হস্তক্ষেপ করতে বন্ধ করতে না দেওয়া হয়, বাংলাদেশের এই সমস্যা 100 বছরেও সমাধান হবে না। এর আগে 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গী ইজতেমা মাঠে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে চলমান ঋণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বাংলাদেশের জন্য চতুর্থ কিস্তিতে $64.50 ছাড় করবে ফেব্রুয়ারিতে, আর এর পরের কিস্তি ছাড় হবে জুন মাসে। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান IMF এর মিশন প্রধান।
আইএমএফ এর সঙ্গে 470 কোটি ডলারের ঋণ কর্মসূচি শুরু হয় 2023 সালের 30 জানুয়ারি। এরপর 3 কিস্তিতে সংস্থাটি থেকে প্রায় 231 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। চতুর্থ কিস্তিতে আগামী ফেব্রুয়ারি নাগাদ 64 কোটি 50 লাখ ডলার পাওয়া যাবে। আগামী 5 ফেব্রুয়ারি সংস্থাটির নির্বাহী পর্ষদ বোর্ড সভায় কিস্তির বিষয়টি উপস্থাপন করা হবে। আমরা এই প্রোগ্রামটি নিয়েছিলাম রিজার্ভের পতন ঠেকাতে। আশা করছি ধীরে ধীরে এই সংকট কাটবে। এদিকে বাংলাদেশে দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ধারণার চেয়েও অনেক বেশি। তাই বাংলাদেশকে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি এবং ব্যাংক খাতের সংস্কার চলমান রাখতে হবে বলে জানিয়েছেন আইএমএফ এর মিশন প্রধান। মুদ্রাস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় কমছে না, কারণ মুদ্রাস্ফীতি এরই মধ্যে ডাবল ডিজিটে পৌঁছে গেছে, আর এর ফলে রিজার্ভের উপর চাপ বাড়ছে। 6 কিস্তিতে 2026 সাল নাগাদ আইএমএফ এর পুরো অর্থ পাওয়ার পরিকল্পনা রয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ধন্যবাদ সবাইকে।